আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জেনারেল ওয়াকারুজ্জামান ইসলাম নিয়ে কথা বলেছেন। তিনি যে একটা ইসলামিক রাষ্ট্র চান, তিনি সেই বক্তব্যে বলেছেন যে বক্তব্যটা ভালো বলতে হবে একদিক থেকে, কিন্তু যেটা উনি বলেছেন যে নামাজের মধ্যে বিদাত, দুয়ার মধ্যে বিদাত, এইটা আমাদেরকে যেই প্রশ্নটার সম্মুখীন করে সেটা হলো যে রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান, তার দায়িত্বটা কি? অবশ্য তিনি একটা প্রোগ্রামে গিয়ে কথা বলেছেন। সে প্রোগ্রামটা ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। সেটা আরো কিন্তু খবর হিসাবে আমাদের জন্য দূষণীয় খবর হিসাবে, এটা আমাদের জন্য আরো খারাপ। অর্থাৎ উনি আগে আমরা জানতাম যে ঢাকা শহরে প্রচুর ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আছে। ওয়াকারুজ্জামান এখন ক্যান্টনমেন্টের মধ্যে ইসলামিক স্কুল বা মাদ্রাসা উনি স্থাপন করলেন। বিভিন্ন জায়গায় এই মাদ্রাসাগুলো হচ্ছে, যেটা বোঝা গেল ওনার এই অনুষ্ঠান থেকে। সেখানে তিনি কি শিক্ষা দিবেন সেটা বলেছেন। তিনি বলেছেন যে মানে ইসলামিক শিক্ষা এবং আধুনিক শিক্ষা দিতে হবে। অর্থাৎ ইসলামিক শিক্ষা তাহলে কি অনাধুনিক শিক্ষা, সাথে যে আধুনিক শিক্ষা দিতে হবে? আপনি প্রশ্ন করলে আসলে শেষ করতে পারবেন না। আমাদের কাছে যেটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমি মনে করি যে আমার এই আজকের বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো গোছানো বক্তব্য পাবেন না, কিন্তু রাষ্ট্রের জন্য এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো যে জেনারেল ওয়াকার যে রোলটা প্লে করছেন, এইটা তো হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্লে করলে ঠিক আছে। সেনাবাহিনী প্রধান এই রোল কেন প্লে করবেন? এত গভীরে গিয়ে তাকে শরিয়া বর্ণনা করতে হবে কেন? আমাদের দুর্ভাগ্যটা দেখেন, পৃথিবীর বিভিন্ন মুসলমান দেশগুলোতে, মুসলিম প্রধান দেশ, আমি আসলে যাদেরকে অনুসরণ করার কথা বলি, বাংলাদেশকে তাদেরকেই অনুসরণ করে আমরা যে জঙ্গিবাদের কবলে পড়েছি সেখান থেকে মুক্তি পেতে হবে। সেই দেশগুলো কি? সৌদি আরব, মিশর, আরব আমিরাত, এই রাষ্ট্রগুলোকে, এবং আরো আপনি দূরে বা কাছে গিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলোকে আপনাকে অনুসরণ করতে হবে। কারণ বাংলাদেশের এখন তো 90% মুসলমানের দেশ। সেখানে মানুষের ধর্মীয় চাহিদা, ধর্মপরায়ণতা, এগুলো কিন্তু তীব্র আকাঙ্ক্ষা আছে। বাংলাদেশের জঙ্গিবাদীরা, স্বাধীনতা বিরোধীরা এই আকাঙ্ক্ষাটাকে পুঁজি করে কিন্তু সমাজে তাদের আধিপত্য বিস্তার করেছে। এইখান থেকে ছুটে আসা 10 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট ইউটিউবে বক্তৃতা দিয়ে আমি সব শেষ করে দিতে পারবো, বুঝিয়ে দিতে পারবো, সেটা কিন্তু মোটেও নয়, আর সেটার প্রয়োজনও নাই। কিন্তু মোটা দাগে যে জিনিসটা আমাদের বুঝতে হবে, অন্যান্য মুসলমান দেশগুলোতে আপনার যেটা ইসলাম ধর্মকে ধর্মীয় কাজে ব্যবহার করে, রাষ্ট্রীয় কাজে ব্যবহার করে না, সামাজিক কাজে ব্যবহার করে না, রাজনৈতিক হাতিয়ার হিসাবেও ব্যবহার করে না। বাংলাদেশে ইসলামটা হয়ে গেছে রাজনীতির হাতিয়ার, অন্ধকারাচ্ছন্ন সমাজের হাতিয়ার, পশ্চাৎমুখী সমাজের হাতিয়ার, জঙ্গি, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী শক্তির হাতিয়ার। ধর্মের মতো এরকম একটা পবিত্র জিনিস, যেটার মাধ্যমে মানুষ তার মনকে আল্লাহর সাথে সংযুক্ত করবে, সেটাকে প্রতিটা বিষয়ের মধ্যে নিয়ে এসে তারা মনে করে যে এই রাষ্ট্রটাকে তারা তাদের মতো একটা রাষ্ট্র তৈরি করবে। জেনারেল ওয়াকার যেটা করেছেন, যেটা করে দেখিয়েছেন, সেটা কিন্তু দেখেন বাংলাদেশের সব জায়গায়। আমাদের তো এমনিতেই লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, বিভিন্ন টাইপের, অন্তত 8-10 টাইপের মাদ্রাসাই আছে বাংলাদেশে। তারা কিন্তু প্রচুর মাওলানা প্রডিউস করছে প্রতি বছর। যদিও একটা মাওলানারও, এই অসংখ্য মাওলানার মধ্যে হয়তো প্রতি বছর 100-200 মৌলবী কর্মক্ষেত্রে সফল হয়। সেই সাফল্যটা কি? ওয়াজ মাহফিল করে অর্থনৈতিক সমৃদ্ধি করা।
কিংবা মাদ্রাসার শিক্ষক হয়ে, যেখানে আসলে বেতন খুবই কম, কিংবা মসজিদের ইমাম হয়ে, সেখানে হয়তো সরকারি বেতন পেলে বেতনটা কিছুটা হয়, তবুও সেটা অত্যন্ত কম। এই যে লক্ষ কোটি অনুৎপাদনশীল মানুষ তৈরি হচ্ছে, সেই দিকেটা কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। কিন্তু এই লোকগুলোরও তো ইকোনমিক কষ্ট আছে, তাদের তো সংসার চলে না আসলে। প্রতি বছর 100 অর্থনৈতিকভাবে 100 সফল মানুষ তৈরি করার জন্য লক্ষ লক্ষ ছাত্র এবং ছাত্রীও সেখানে কিন্তু যাচ্ছে। আমি এই কথাগুলো এত বিস্তৃত বলছি এই জন্য যে মাদ্রাসার যে ছাত্র ছাত্রী, মাদ্রাসার শিক্ষক, এরা কিন্তু আমাদের সমাজেরই অংশ। এদেরকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। আমাদের এদেরকে একটা অর্থনৈতিক শক্তি হিসাবে গড়ে তুলতে হলে কি করতে হবে, সেটা কিন্তু আমাদের প্ল্যানে কখনো ছিল না। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে এত মাদ্রাসা, এত মাওলানা তৈরি হওয়ার পর উপরন্তু এখন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাওলানার পর মাওলানা তৈরি হচ্ছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে মাওলানার পর মাওলানা তৈরি হচ্ছে। 2024-এর পর থেকে আমরা দেখলাম যে সেনাবাহিনীতেও মাওলানার পর মাওলানা তৈরি হচ্ছে, এবং সুপ্রিম মাওলানা হয়ে গেল জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার মাওলানা হওয়াতে 2024-এ সে জঙ্গিদের সাথে চলে গেল। হয়তো একটা কারণে সে জঙ্গিদের সাথে গেছে এমন নয়, কিন্তু এটা কিন্তু একটা বড় কারণ। আওয়ামী লীগ সরকার যেই নীতিতে আসলে রাষ্ট্রীয় কর্মচারীদের নিয়োগ দিত, যে তাদের কোনো রাজনৈতিক পরিচয় তারা দেখতো না, তারা সব সময় দেখতো যে সমাজের সব অংশ, হ্যাঁ ঠিক আছে, একটা মানুষ চাকরি করছে, করুক, এইভাবে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাকে দেখতেন। অনেকে এটা বলেন যে জেনারেল ওয়াকার আত্মীয় টাত্মীয়, আসলে ওগুলা কিছুই না। জেনারেল ওয়াকার সবচেয়ে বড় কথা হলো জেনারেল ওয়াকারকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন রাষ্ট্রের একজন, মানে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে। অথচ দেখেন বিএনপি কিন্তু নিয়োগ এইভাবে দেয় না। কোনো বিএনপি আজ পর্যন্ত যে কয়টা নিয়োগ দিয়েছে, আপনারা দেখবেন যে আগে যে পদগুলোতে সরকারি কর্মকর্তারা চাকরি করত, নিয়োগ পেত, সেখানে বিএনপি কিন্তু তার দলীয় লোক নিয়োগ দিচ্ছে। একেবারে সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন সংস্থা রাষ্ট্রের, যেগুলোতে আগে অ্যাডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারিদের নিয়োগ দেওয়া হতো, সেখানেও কিন্তু তারেক রহমান তার দলীয় লোকজন নিয়োগ দিচ্ছে। কিন্তু আপনারা দেখবেন যে তারেক রহমানের সরকার আসার পর থেকে এই যে নিয়োগগুলা, এটা নিয়ে কেউ কিন্তু একটা টু শব্দ করে নাই যে তারেক রহমান একটা এমনভাবে দলীয়করণ করছেন, আসলে রাষ্ট্রের চেহারাই কিন্তু তিনি বদলে দিচ্ছেন। কেউ কিন্তু একটা শব্দ এটা নিয়ে বলে নাই। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে হলো যে 2024-এর জঙ্গি উত্থানের পর মানুষের আসলে সব গা সওয়া হয়ে গেছে। একদিক থেকে তো জঙ্গি এবং তাদের সহযোগীরা আছেই, তারা তাদের মতো করে চলছে, তারা যেভাবে হচ্ছে, তারেক রহমান যা করছেন, জঙ্গিরা যা করছে, সেটা মেনে নিতে হবে। বাকিদের কিন্তু গা সওয়া হয়ে গেছে যে এগুলোই তো হবে, এগুলাই হওয়ার কথা। কিন্তু শেখ হাসিনা সরকারের সাথে যদি আপনি তুলনা করে দেখেন, এটা হলো যে রাষ্ট্র পুরাপুরি, রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস, সবকিছু পুরোপুরি কিন্তু রাজনৈতিক লোকজন দিয়ে চালানো হচ্ছে। অর্থাৎ তারেক রহমান অত্যন্ত সচেতন যে তার বিএনপির লোকজনকে অথবা তার স্বগোত্রীয় জামাত স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রের চাকরিতে নিয়োগ দিতে হবে। আওয়ামী লীগের উদারপন্থা কি ছিল? এমনই উদারপন্থা ছিল যে জেনারেল ওয়াকারের মতো, আসলে যে ছেলেটা তার বাবা মা তাকে মাদ্রাসায় পাঠালে, ধরেন জেনারেল ওয়াকারের আব্বা বা আম্মা যদি তাকে কওমি মাদ্রাসায় পাঠাতো, হাফেজিয়া মাদ্রাসায় পাঠাতো, আলিয়া মাদ্রাসায় পাঠাতো, এইভাবে ধরেন তারপরে সে করতে করতে সে হাটহাজারি মাদ্রাসায় পাঠালো, এখানে বের হয়ে এসে জেনারেল ওয়াকার যেই মানুষটা তৈরি হতো, এই একই লোক সেনাবাহিনীতে নিয়োগ পেয়েছে, ক্রমে প্রমোশন পেয়েছে, পেয়ে সেনাবাহিনী তৈরি হয়েছে, একই লোক তৈরি হয়েছে। এটা তো সৌদি আরবে সম্ভব না। সৌদি আরবে তাদের ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যদি যায়, একরকম ওয়াকার তৈরি হবে। সৌদি আরবের সেনাবাহিনীতে গিয়ে সেনা প্রধান হলে আরেক রকম মানুষ তৈরি হবে। আমাদের দুর্ভাগ্যটা এখানে যে আমরা যাই কিছু করি, আমরা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পাঠাই, বের হয়ে এসে কিন্তু একজন হাটহাজারি থেকে, তাকে হাটহাজারিতে পাঠালে যা তৈরি হতো সেটাই তৈরি হচ্ছে। সেনাবাহিনীতে পাঠাই, তাকে সেনাবাহিনীতে না পাঠিয়ে হাটহাজারিতে পাঠালে যা তৈরি হতো, সেনাবাহিনী থেকেও তাই তৈরি হচ্ছে।
এটা রাষ্ট্রের জন্য কতটা দুর্ভাগ্যজনক সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। এখানে যারা বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র করতে চায় তাদের অবশ্য সুখের অনেক কারণ আছে, যে তারা তো আলহামদুলিল্লাহ পড়বেই। এই যে আফসারি কিংবা তারেক মনোয়ার, এখন তারা যে পড়ে তাদের নিজেদেরও তো অভ্যন্তরীণ কোনো নৈতিকতা তো নাই। রফিকুল্লাহ আফসারি আপনারা দেখেছেন কিভাবে জামাতের যে সদস্য গাজী নজরুল ইসলাম, সে একটা শিশুকে নিয়ে একটা হোটেলে ধরা খেয়েছে, একটা মেয়ে শিশু, সেটাকে সে তার মতো করে জায়েজ করে দিচ্ছে। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো যে ইসলাম ধর্ম রক্ষা করছে কিভাবে সৌদি আরব বলুন, মধ্যপ্রাচ্যের দেশগুলো বলুন, সেখানে ইসলাম ধর্মে কি পড়ানো হবে, মানুষকে ধর্মীয় শিক্ষায় কি কি জিনিস পড়ানো হবে, কোন জায়গায় ধর্মীয় গুরু তৈরি হবে, কোন জায়গায় অন্য পেশার মানুষ তৈরি হবে, প্রতিটা জিনিস কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। আমাদের এখানে এই ধরনের কোনো নিয়ন্ত্রণ নাই। ইসলামের উপর তো এই পর্যন্ত সবচেয়ে বেশি লেখা হয়েছে পৃথিবীতে, আর কোনো ধর্মগ্রন্থ নিয়ে এত পুস্তক এত কিছু লেখা হয়নি। অর্থাৎ ইসলামের উপর যে পরিমাণ বই, কিভাবে আপনার কোনটা কি করবে এইসব নিয়ে লক্ষ কোটি বই লেখা হয়েছে, বিলিয়ন বিলিয়ন পেজ লেখা হয়েছে। এখন এখান থেকে যে যেটা পাচ্ছে সেটা নিয়ে, এবং বিশেষ করে জিহাদিরা তাদের প্রয়োজনীয় অংশটা নিয়ে তারা কিন্তু মানুষকে শিক্ষা দেয়, এবং বাংলাদেশের সব মানুষ কিন্তু সেই শিক্ষাটা পাচ্ছে। সৌদি আরব যেটা আল্লাহর ঘর, নবীর জমিন, সেখানে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। সেখানে কে কোন শিক্ষা পাবে এটা সরাসরি রাষ্ট্র কিন্তু হস্তক্ষেপ করে, বা অন্যান্য বেশিরভাগ, এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যে রাষ্ট্রগুলো মূলত আপনার ইসলামিক শরিয়া ল কার্যকর, আমাদের তো শরিয়া ল কার্যকর না। আমি মনে করি যে আমাদের এক পর্যায়ে আমাদের এখনই শরিয়া ল কার্যকর করে দেওয়া উচিত। পাশাপাশি এই যে ওয়াকারের মতো আপনার অন্ধকার জগতের মানুষ তৈরি হচ্ছে, সেটা বন্ধ করা উচিত। এটা অত্যন্ত রাষ্ট্রের জন্য অত্যন্ত বড় একটা সিস্টেম লস, যে আমি যে ছেলেটাকে আজকে মেডিকেলে পাঠালাম বা বুয়েটে পাঠালাম বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠালাম, কিংবা সিভিল সার্ভিসে পাঠালাম, ডিপ্লোম্যাটিক সার্ভিসে পাঠালাম, পুলিশ সার্ভিসে পাঠালাম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে পাঠালাম, সেখান থেকে 60 বছর বয়সে যে মানুষটা তৈরি হচ্ছে, আমি যদি তাকে মাদ্রাসা শিক্ষা দিতাম, 60 বছর বয়সে ওই মানুষটাই তৈরি হতো। দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। এটা জেনারেল ওয়াকার আরেকবার প্রমাণ করে দিল। এবং জেনারেল ওয়াকার যে সত্যিকারে একটা মানে কি টাইপের মানুষ, কেন সে 2024 জঙ্গি উত্থানে জড়িত হলো, কেন সে আওয়ামী লীগকে বা অন্যান্যদের সাথে নানান ধরনের আশ্বাস দিয়েছিল বা করেছিল, কেন তারা তাকে ধরতে পারলো না। মোটা দাগে আওয়ামী লীগ যেমন নিজেরাই ইসলামাইজড হয়েছে, ইসলামাইজড কথাটা বললে আবার খারাপ দেখে, অর্থাৎ তারা জঙ্গিয়া মানে শব্দটা বাংলায় হয়তো বলতে পারছি না, মানে রেডিকালাইজড হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নিজস্ব রেডিকালাইজেশনের প্রসেসে কিন্তু আওয়ামী লীগ হওয়াতে ওয়াকার যে আওয়ামী লীগ না, বা আওয়ামী লীগের রেডিকালাইজড মানুষগুলা যে আওয়ামী লীগ হতে পারে না ঐতিহাসিকভাবে, সেইটা আওয়ামী লীগের আসলে রাজনৈতিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে নির্ধারণ করার আর কোনো সুযোগ কিন্তু ছিল না, যার কারণে ওয়াকার কিন্তু সেনাবাহিনী প্রধান হতে পেরেছে। আর এই ওয়াকার সেনাবাহিনী প্রধান হলে যা হওয়ার তাই হয়েছে। 2024 জঙ্গি উত্থানে সে জঙ্গিদের সাথে চলে গেছে, সে নরম নরম কথা বলেছে, সে গরম কথা বলেছে, একটাও রাখে নাই, একটা গরম কথাও কিন্তু সে রাখে নাই। গরম কথা কি বলেছিল? যে আমার উপর ভরসা রাখুন, আমি সবার দায়িত্ব নিচ্ছি। দেখা গেল সে শুধু জঙ্গিদের দায়িত্ব নিয়েছে। জঙ্গিরা তাদের যত গালিগালাজ করুক, সে জঙ্গিদের তার সন্তান মনে করে। আর আওয়ামী লীগের কিছু নেতাকে সে বাঁচিয়েছে, যেটা অবশ্যই প্রশংসার কাজ। আর মাঠ পর্যায়ের আওয়ামী লীগের লোকজনকে সে হত্যা করার, খুন করার, বাড়িঘর থেকে বের করে দেওয়ার, এবং তাদেরকে আপনার অকাতরে তাদের উপর জেল, জুলুম, মামলা এগুলা দেওয়ার সে ওদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে। জামাত, হেফাজত, বিএনপি যা করেছে,
এবং তার নিজস্ব কর্মকর্তাদেরও সে অনেককে রক্ষা করে নাই। আমরা জেনারেল জিয়াউল হাসানের কথা জানি, একমাত্র জেনারেল যাকে এই ওয়াকাররা, তার আগে শুধু ওয়াকার না তো, হামিদুল নামে ডিজিএফআই এর প্রধান ছিল যে, সেও কিন্তু জঙ্গি। চিন্তা করেন আওয়ামী লীগ সরকার কতটা নিজস্ব রাজনৈতিক বোধ বুদ্ধি থেকে দূরে সরে গিয়েছিল। আওয়ামী লীগের কথা আমরা বাদ দিই, এখানে শুধু জেনারেল ওয়াকারকে নিয়ে আপনি চিন্তা করে দেখুন, মানে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এখন এই চিন্তাটা ভালোভাবে কিন্তু জানি না, যে একটা লোককে আমি যদি হাটহাজারী মাদ্রাসাতে পাঠাতাম, শৈশব থেকে হাটহাজারী মাদ্রাসাতে পাঠাতাম এবং তাকে সেখানে পরিণত বয়স হতে দিতাম, সে যেই মানুষটা তৈরি হতো, একই শিশুটাকে আমি যদি আর্মিতে পাঠাই, ঠিক 60 বছর যখন তার বয়স হয়, সে একই মানুষ তৈরি হচ্ছে, একই শিক্ষা, কোনো বাড়তি শিক্ষা তার নাই। এটা কত পার্সেন্ট মানুষকে, বাংলাদেশে কত পার্সেন্ট মানুষকে আসলে চিন্তিত করে? এটা নিয়ে একটা ভয়ের ব্যাপার আছে না? আপনি কি এই পদ্ধতিতে রাষ্ট্রের কোনো উন্নতি করতে পারবেন? পারবেন তো না। জেনারেল ওয়াকার এখন হয়তো এমনও হতে পারে সে রিটায়ারমেন্টে গেলে জামাতের আমির হিসাবেও আবির্ভূত হতে পারে, হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আর জামাতের আমির হোক বা না হোক, ওয়াকার যে পরিপূর্ণভাবে একটা ইসলামিক জঙ্গি, এটা সে বারবার প্রমাণ দিচ্ছে। এবং সেটা আমাদের সেনাবাহিনীর জন্য যেহেতু অনেক লজ্জার কারণ হলো, আপনি ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছে যান, ফিল্ড মার্শাল আসিম মুনির তৈরি করতে পেরেছে পাকিস্তান, আমরা কিন্তু ওয়াকার তৈরি করছি। পাকিস্তান জামাত নামক দলটাকে প্রায় উৎখাত করে ফেলেছে। সেই দেশের কোনো ইলেকশনে জামাত এখন আর কোনো সিট পায় না। বাংলাদেশের ইলেকশনে কিন্তু জামাত 35% ভোট পেয়ে গেছে, যদিও এটা আওয়ামী লীগ বিহীন ইলেকশন, মানে তাদের নিজস্ব অ্যারেঞ্জমেন্টের ইলেকশন, মানে তারা কলা কৌশলের মাধ্যমে হোক যেভাবে হোক তারা সংসদের 70-75 আসন দখল করে বসে আছে। এগুলো আপনাদের একটু চিন্তিত করে না? জেনারেল ওয়াকার, তুমি রাষ্ট্রটা যেই ক্ষতি করলা বাবা, এটার জবাব তুমি কিভাবে দিবা? কি অত্যাচার নির্যাতন যেগুলা করেছ, সেগুলার কি পরিণাম তুমি ভোগ করবে, এটা আমি কল্পনাও করতে পারি না। তুমি তো পালিয়েও বাঁচতে পারবে না বাবা, পালিয়েও বাঁচতে পারবে না। এমন নয় যে সেনাবাহিনী তোমাকে বাঁচাবে, তুমি সেনাবাহিনীর জন্য কিছু করো না, তুমি যা করেছো হাটহাজারী মাদ্রাসার জন্য করেছো। যা হোক, ওয়াকারের উপর এত লেকচার দিয়ে লাভ নাই। আমাদেরকে আসলে ভবিষ্যতে দরকার হলে ইসলামিক শাসন কায়েম করে হলেও জঙ্গিদের হাত থেকে বাংলাদেশটাকে বাঁচাতে হবে, ওয়াকারের মতো জঙ্গিদের হাত থেকে, যেগুলোকে সেনাবাহিনীতে দিলেও সে কিন্তু হাটহাজারী মাদ্রাসার একটা আলেম হয়ে বের হয়। কারণ ওয়াকার আজকে যে ভূমিকাটা রাখছে, তার জন্য তো আমার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছেই অলরেডি মাঠে। ওয়াকারের কাজ তো হলো যে অন্য কাজ, সেটা কিন্তু হলো না আর কি। এখন আরেকটা বিষয়ে চলে যায়, সেটা হলো দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিমকে অলরেডি বরখাস্ত করে দিয়েছে। ডক্টর কাবেরী গায়ের নামে জার্নালিজম বিভাগের একজন শিক্ষককে আবার এখন আক্রমণ করছে, তাকেও বোধহয় বের করে দিবে, বা এই শিবিরগুলোকে দিয়ে প্রথমে তাদের বিরুদ্ধে লেখায়, তারপরে মব করায়, বের করে দেয়। কাবেরী গায়েন শুনেছি আমি উনি নাকি বামপন্থী শিক্ষক। 2024-এ তো বামপন্থীরা ভুল করেছে, কাবেরী গায়েন পার্সোনালি ভুল করেছেন কিনা আমি জানি না, তিনি লাল বদর হয়েছিলেন কিনা। সব বাম তো বাংলাদেশে লাল বদর হয়েছিল। লাল বদর যেসব হয়েছে বাম যেই বাম লাল বদর হয়েছে সে নিশ্চিতভাবে পাকিস্তানি সেকুলার। বাংলাদেশে এই আরেকটা অদ্ভুত কোয়ালিশন হয়েছিল, পাকিস্তানি সেকুলার এবং 1971 সালের পরাজিত আল বদর আল শামস রাজাকার বাহিনী। অ্যাকচুয়ালি পাকিস্তানি সেকুলারও কিন্তু 1971 সালে পরাজিত। এই পুরোটাই কিন্তু জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল। কিন্তু এই দুইটা শ্রেণী, পাকিস্তানি সেকুলার বা সেকুলার পাকিস্তানি এবং আল বদর আল শামস ঘাতক রাজাকার বাহিনী, এরা সমাজের এমনই বিপরীত প্রান্তে অবস্থান করে যে রাষ্ট্রটা যখন তারা দখল করবে, এই পাকিস্তানি সেকুলার এবং ঘাতক বাহিনী, মৌলবাদী বাহিনী একসাথে যদি দখল করে, তখন তাদের মধ্যে আবার একটা গৃহযুদ্ধ হবে, যেই গৃহযুদ্ধের অবধারিত পরিণতি হবে এই পাকিস্তানি সেকুলারকে প্রত্যেকের একটাকে করে গলা কেটে মেরে ফেলা। সিরাজুল ইসলাম চৌধুরী, সলিমুল্লাহ খান,
মতিউর রহমান, মাহফুজ আনাম, কাবেরী গায়েন, মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, খালেকুজ্জামান, এইভাবে যারা যারা আছে 24-এর জঙ্গি জঙ্গি কি আরো কি কি রাজেকুজ্জামান রতন, সবার নাম তো আসলে আসে না, এরা সবাই জঙ্গি হয়েছে না, লালবদর হয়েছিল। রাষ্ট্র যদি ওরা পরিপূর্ণভাবে দখল করতে পারতো, 2024-এ যদি জঙ্গিরা পরিপূর্ণভাবে রাষ্ট্রটা দখল করতে পারতো, যেইভাবে পিনাকি, তাজ হাসমিরা চাচ্ছিল, তাজ হাসমি আবার এখন মানে পক্ষ পরিবর্তন করেছে, এখন সে পুরোপুরি বিএনপির অধীনে চলে এসছে। আর পিনাকি ইলিয়াস আবার ইলিয়াসকে মনে করি যে ওর মতো আছে, পিনাকি আবার পুরোপুরি জামাতের অধীনে চলে এসছে। বাট তারা তখন একটা কম্বাইন্ড শক্তি ছিল, একটা একটা কম্বাইন্ড ফোর্স ছিল। ওই ফোর্স যেভাবে চাচ্ছিল যে সব আওয়ামী লীগকে মেরে ফেলা, ওইটা যদি হয়ে যেত, মানে একটা উল্লেখযোগ্য সংখ্যক মেরেও যদি রাষ্ট্রটা তারা নিজেরা দখল করতে পারত, তারপরে গৃহযুদ্ধটা হতো কিন্তু জঙ্গিদের এবং পাকিস্তানি সেকুলারদের মধ্যে। এই পাকিস্তানি সেকুলারদের মধ্যে কিন্তু আবার বিএনপিও আছে। সেই যুদ্ধে কোনোভাবেই জঙ্গিদের সাথে এই পাকিস্তানি সেকুলাররা পারত না, এবং এদের যারা পরিচিত অংশ তাদের সবার কিন্তু গলাটা কেটে ফেলতো। এমনকি এই মানে বিএনপির যেসব বুদ্ধিজীবী নামে যে ছেলেগুলো আছে, ফাহাম আব্দুস সালাম, রেজাউল করিম, রনি, এই অল্প বয়সী ছেলেগুলোকেও কিন্তু তারা গলা কেটে হত্যা করত, মানে যদি তারা সত্যিকারের রাষ্ট্রটা দখলে নিতে পারতো। এই দুই শ্রেণী, সেটা হয় নাই। কিন্তু সেটা না হলেও এই যে কথাগুলো বললাম, এটারই আপনি প্রমাণটা দেখতে পাবেন। এই যে অধ্যাপক কাবেরী গায়েনকে পেছনে এখন এই জঙ্গিরা শিবির লেগে গেছে, হয়তো তিনি বরখাস্ত হয়ে যাবেন। এইভাবে 232 শিক্ষককে নাকি ক্রমে বরখাস্ত করে দেয়া হবে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় তো এমনিতেও কিছু নেই, তারপরেও যা কিছু এই যে মোটামুটি প্রগতিশীল শিক্ষক আছে, তাদের সবাইকে বের করে দেওয়ার একটা চূড়ান্ত ব্যবস্থা তারা করছে। এবং বিএনপি কিন্তু এই ধরনের কোনো প্রজেক্টেই বিএনপির কিন্তু না নাই, বিএনপি এগুলোকে সব হাঁ করে দিয়ে যাচ্ছে। রাষ্ট্র কোথায় যাচ্ছে? এই যে রাষ্ট্রের দুরবস্থা, আজকে রাষ্ট্র পুরোপুরি একটা জঙ্গি উৎপাদনের কারখানা হয়ে গেছে। আমরা যারা ভেবেছিলাম যে তারেক রহমান একটা সুন্দর বাণী দিয়েছিলেন যে বাংলাদেশ হবে সবার, একেবারে সুন্দর উনি ইয়েতে লিখেছিলেন সেই জঙ্গি উত্থানের পরপর ইউকেতে যখন তিনি ছিলেন, তিনি কিন্তু তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন যে বাংলাদেশ হবে কার? আস্তিকের, নাস্তিকের, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সকল মানুষের হবে। সেই তারেক রহমানকে এখন দেখা যাচ্ছে যে উনি সেটা প্রতারণা করেছিলেন। আমরা যারা তাকে পছন্দ করতে চেয়েছিলাম তাদেরকে সাথে তিনি প্রতারণা করে ওই তারেক রহমানই রয়ে গেছেন, যেটা ছিল 2001 থেকে 6 সালের তারেক রহমান। যে তারেক রহমান বাংলা ভাই শায়ক আব্দুর রহমানের প্রোটেক্টর ছিলেন প্রথমে, পরে ধরেছিলেন অবশ্য বিদেশিদের চাপে। সেই তারেক রহমান যিনি 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে, আসলে উনি বলুন যে আমি তো করি নাই, করেছে তো মুফতি, এই মুফতির নামও তো ভুলে গেলাম, মুফতি হান্নান করেছে, এটা বলতে পারেন। তাহলে তারেক রহমান সাহেব আপনার সরকার কেন জজমিয়া নাটকটা করেছিল? অবশ্য এখন জজমিয়া নাটকের কাহিনীও বদলানোর চেষ্টা করা হয়েছে। এই যে শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে একজন ইলিয়াস, সে কিন্তু জজমিয়া নাটকের উপর একটা ভালো ভিডিও তৈরি করেছিল, এই প্রথম আলোকে দায়ী করে তারেক রহমানকে ওইখান থেকে, মানে এই 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে তারেক রহমানকে মুক্তি দিয়ে। আজ পর্যন্ত ইলিয়াস যত ভিডিও করেছে ওই ভিডিওটা সবচেয়ে যুক্তিহীন হয়েছে। ইলিয়াস সাধারণত এত মিথ্যা সাজাতে পারে ভিডিওর মাধ্যমে, নানান ক্যারিকেচার করে ওর ভিডিওগুলো মোটামুটি বিশ্বাসযোগ্য হয়। কিন্তু 21শে আগস্ট গ্রেনেড হামলার উপর ইলিয়াস যে ভিডিও বানিয়েছে ওইটা পুরোপুরি ফ্লপ, সে কোনো যুক্তি দাঁড় করাইতে পারে নাই। তাহলে তারেক রহমান সাহেব এখন প্রশ্ন আসে যে আপনি জজমিয়া নাটক কেন করেছিলেন যদি আপনার কোনো আপনার ওইখানে কোনো দায় না থাকে? সেটা তো আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে কিন্তু উড়িয়ে দিতে চেয়েছিলেন। আমরা এখন যে তারেক রহমানকে দেখছি সেটা হলো সেই তারেক রহমান। আমরা ওই তারেক রহমানকে দেখছি না যিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যে এই বাংলাদেশটাকে তিনি একটা
সব মানুষের বাংলাদেশ করবেন। আমরা দেখছি, সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবী আপনার থেকে আপনার সাথে এখনো করছে, কারণ এগুলো আমরা বুঝি। আমাদের তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমরা তো সত্যিকারের আসলে লেখা কথা বলা মানুষই দাঁড় করাতে পারি নাই বলে সিরাজ নামে এক জঙ্গি এখন আওয়ামী লীগের লোকজনকে সবক দেয়, আওয়ামী লীগের অবুঝ অবোধ, হ্যাঁ, তরুণ অনেক কি বলবো তরুণ সমর্থক ওই জঙ্গিটার পেছনে ঘুরে। ওকে অবশ্য জঙ্গি বলা ঠিক হচ্ছে না, জঙ্গি আসলে পাকিস্তানি সেকুলার বলা অনেক বেশি যুক্তিযুক্ত, বাট দুই একজন দেখছি যে এর বিরুদ্ধে কথা বলছে। আসলে আওয়ামী লীগকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে রক্ষা করতে হইলে এই সিরাজ নামক ছদ্মবেশী জঙ্গিকে, সে তার জ্ঞান চর্চা করুক, সে যা ইচ্ছা তাই করুক, কিন্তু এই লোকগুলাকে কোনোভাবেই আওয়ামী লীগের উপর কোনো প্রভাব বিস্তার করতে দেয়া যাবে না। অবশ্য মোটা দাগে সিরাজ ছাড়া আমি আর কাউকে দেখছি না। সিরাজের কিছু সহযোগী আছে, ওরা আমাকে গালি টালি দেয়, ওদেরকে আমি অত ওদের লেখা টেখা আসলে এত পড়ার সুযোগ পাই না। কারো লেখা না পড়তে পারলে তো বোঝা যাবে না যে সে সিরাজপন্থী নাকি মানে সে ঠিক আছে। এখন সিরাজ যখন আবার লেখে যে ডাস্টবিনকে যখন শফিক লেখে, তখন তো আমারও ভালো লাগে। সত্য কথা বলতে কি, সিরাজকে বুকে জড়িয়ে নিতে ইচ্ছে করে। কিন্তু ও যখন আবার ওই যে ভুট্টো বঙ্গবন্ধুকে বাঁচিয়েছে, বঙ্গবন্ধু ভারত সফর করেছিল বাংলাদেশে আসার আগে, ভারতীয় সৈন্য ফিরিয়ে নেওয়ার জন্য ইন্দিরা গান্ধীকে চাপ দিতে, এই যে কথাগুলো যেগুলো আসলে পাকিস্তানি বয়ান, এগুলো যখন সে মাঝে মাঝে ঢুকিয়ে দেয়, তখন কিন্তু এই ছদ্মবেশী পাকিস্তানিকে চিনতে আর কোনো দেরি হয় না। আমাদের কিন্তু এই পাকিস্তানি ছদ্মবেশী, সে যত শিক্ষিত হোক, সে শিক্ষিত হয়ে যাক না, সে 10টা 20টা পিএইচডি করুক, বিশ্ববিখ্যাত বই লিখুক, জ্ঞানের বই লিখুক, হ্যাঁ, দর্শনের বই লিখুক না, কিন্তু আসলে এই লোকগুলাকে কোনোভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের ছেলে মেয়েদের উপর প্রভাব বিস্তার করতে দেয়া যাবে না, কোনোভাবেই না। তা সে যাদের উপর প্রভাব বিস্তার করে তাদেরকে আমরা যদি কারেক্ট করতে পারি করলাম, না করলে ওদেরকেও আমাদের বয়কট করতে হবে। কারণ 2024-এর জঙ্গি উত্থানে প্রমাণিত হয়ে গেছে যে আওয়ামী লীগ মুস্তাক ঠেকানোটাই শেখে নাই। তো মুস্তাকরা তো এখনই ঢুকবে, যেহেতু আওয়ামী লীগ এখন ভাবছে যে আমাদের একটু কথা টথা বলার লোক দরকার। হ্যাঁ, কেউ যদি কথা বলতে পারে, লিখতে পারে, আর সে যদি একটু বঙ্গবন্ধুর কথা লেখে, একটু শেখ হাসিনার কথা লেখে, আর মাঝে মাঝে যদি পাকিস্তানি বয়ান ঢুকিয়ে দেয়, কি সুন্দর না? কিন্তু দেখবেন ওই কথাটাই আপনাকে মানতে হবে যে এক বালতি দুধে 1 ফোঁটা চনা পড়লেই সেটাকে কিন্তু ফেলে দিতে হয় নর্দমার মধ্যে। এই সিরাজ পাকিস্তানিকে নর্দমার মধ্যে ফেলে দিবেন। এমনি তো সে একটা আগাছা, সে শুধু কনস্পিরেসি থিওরি বিভিন্ন তার একটা নিজস্ব বিদ্যা আহরণের পদ্ধতি আছে, কিন্তু বিদ্যা আহরণের পদ্ধতি সেটা সঠিক কি ভুল সেদিকেও তর্ক করতে যাচ্ছি না। শুধু তর্ক করবো যে এতটুকুন যে এই ছেলেকে কোনোভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের ছেলে মেয়েদের উপর প্রভাব বিস্তার করতে দেয়া যাবে না। আমরা দেখেছি সলিমুল্লাহ কিন্তু অত্যন্ত সুন্দরভাবে শুরু করেছিল। 2013-14 সালে সলিমুল্লাহকে কেউ ধরতে পারেনি। এই লোক যে একটা ছদ্মবেশী জামাত, ঠিক 24-এ এসে কিন্তু সেও শেখ হাসিনার বিচার চেয়ে ক্ষমা চাওয়ার জন্য বিশাল এক ডাক দিয়ে লাল বদরগিরি করে ফেলল। আমাদের ধীরে ধীরে এই জায়গাগুলোকে উন্নতি করতে হবে। আসার কথা হলো যে জননেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে আসবেন। 2 দিন আগে একটা ঘোষণা হয়েছিল যে মানে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির রিপোর্ট ধরে যে তাকে মানে তাকে তার হাত পা বাঁধা কিছুই করতে দেওয়া হবে না। সেটা আমরা অনেকেই সেটার জবাব দিয়েছি, পরে এটা বেশি আর হয় নাই। এখন তো তিনি দেখা যাচ্ছে যে তিনি আরো সাংবাদিক সম্মেলনেও কথা বলবেন। হ্যাঁ, কথা বলবেন তিনি, হয়তো নিরাপত্তার কারণে, বিভিন্ন কারণে তিনি হয়তো যেভাবে করছেন সেভাবেই করবেন। তিনি তাকে হয়তো আপনারা তার কথা শুনতে পাবেন, আমাকে যেরকম এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন সেভাবে তাকে হয়তো দেখতে পাবেন না, কিন্তু তিনি যে তার কার্যক্রম বাড়াচ্ছেন দেখেন। যেই বাংলাদেশের এই প্রথম আলোতে আমি পড়ি নাই, ডেইলি স্টার থেকে সব পত্রিকা যখন এটা লিখলো যে ভারত সরকার শেখ হাসিনাকে কোনো রাজনীতি করতে দিচ্ছে না, তিনি কিন্তু দেখা যাচ্ছে যে তার কর্মকাণ্ডের পরিধি বাড়াচ্ছেন। যদিও ভারত সরকার কিন্তু নীতিগতভাবে, হ্যাঁ, তাদের নীতিতে তারা এক ধরনের আপনার রেস্ট্রিকশন শেখ হাসিনার উপরও দিয়েছেন। এটা বুঝতে হবে, কারণ তারা সেটা দালাই লামাকেও দিয়েছিলেন। দালাই লামাকে যখন তারা ভারতে
আশ্রয় দেন। দালাই লামা কিন্তু ভারতে আশ্রয় পাওয়ার পরে তার যে প্রশাসনিক দায়িত্ব ছিল সেটা থেকে কিন্তু অব্যাহতি নিয়েছিলেন, এগুলো অনেকে জানেন না। ফলে ভারতের লাইনেই কথা বলছে, তারা একটা সুপার পাওয়ার হওয়া প্রত্যাশী রাষ্ট্র, তাদেরকে তাদের আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক রিলেশনস এবং আন্তর্জাতিক কমিটমেন্ট ঠিক রাখতে হয়। তার আওতায় তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, কিন্তু শেখ হাসিনা এরপরেও কিন্তু তিনি কিন্তু তার মানুষদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন, তিনি সারা বিশ্বে তার মেসেজ পৌঁছে দিচ্ছেন এবং ডিসেম্বরে তিনি আসবেন। বাংলাদেশের মানুষের আজকে দেখেন জনজীবনে কত দুর্ভোগ, গ্যাস নাই, বিদ্যুতের বিল আপনার যেখানে ৩০০ টাকা সেটা হয়ে গেছে ৩,০০০ টাকা। তারেক রহমান নিশ্চিতভাবে দেখবেন যে কয়েকদিন পরে গ্যাসের মূল্য বাড়িয়ে দিচ্ছেন, উনি তো এই ব্যাপারে অত্যন্ত ওস্তাদ। হ্যাঁ, তেলের কৃত্রিম সংকট তৈরি করে তেলের মূল্য বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ইকোনমিক ডাউনটার্ন কি তিনি থামাতে পাচ্ছেন? তার প্রথম 4 মাসে, তার সরকারের প্রথম 4 মাসে ইকোনমিক অর্থাৎ জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 2.2%। শেখ হাসিনার সময়ের যে 6.8% গড় জিডিপি, সেটা এখন 2.2%। দেখেন 1 বছর পরে কোথায় যায়। সভ্যতার সব সূচক, সব কম্পাস দেখিয়ে দিচ্ছে যে শেখ হাসিনা বীর দর্পে বাংলাদেশে আসছেন। নানান খবর কিন্তু বের হচ্ছে যে কিভাবে তিনি আবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। আমাদেরকে এখনই ভবিষ্যতের রাস্তাটা দেখতে হবে, আমরা যাতে বাংলাদেশকে একটা সুখী, সমৃদ্ধিশালী, গণতান্ত্রিক বাংলাদেশ করতে পারি এবং আমরা মানুষের ধর্মীয় চাহিদা মেটানোর পাশাপাশি সমাজ থেকে যাতে জঙ্গিবাদকে উচ্ছেদ করতে পারি এবং কোনোভাবেই যেন আমাদেরকে আর কখনো পাকিস্তানি সেকুলারদের হাতে পড়তে না হয়। তার জন্য যত বঙ্গবন্ধুর কথা বলুক, যত শেখ হাসিনার কথা বলুক, এই ধরনের পাকিস্তানি সেকুলারদের, অন্তত আওয়ামী লীগের সমর্থকদের উপর যাতে ওরা কোনোভাবে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে পারে, সেই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, আপনারা অনেক কমেন্ট করেছেন, কমেন্টগুলো দেখানো হয়েছে, আপনারা সাথে ছিলেন, সাথে থাকেন বলে কথা বলতে প্রেরণা পাই। আমাদের তো আসলে সাধনা একটাই, যে কথা কতদিন বলে যাব, ততদিন শেখ হাসিনা বাংলাদেশে এসে তিনি বাংলাদেশ শাসন ভার গ্রহণ করা পর্যন্ত আমার এই কণ্ঠ চলতে থাকবে। যেদিন তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, শাসনভার গ্রহণ করবেন, কথা হয়তো ভবিষ্যতে বলবো, কিন্তু এই যে এখন যা বলছি, এই পর্যায়ের যে একটা ফেজ বা একটা অধ্যায় বলেন, সেই অধ্যায়টা কিন্তু সেই দিন শেষ হবে।